বেঙ্গলি ক্লাসিকে আজকে আমরা পড়ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ট্যাঙ্কি সাফ। ট্যাঙ্কি সাফ করতে মাগন চেয়েছিল 60-40 টাকায় রফা হয়েছে। তো মাগন সেপটিক ট্যাঙ্কির লোহার চাক্কি কোদাল মেরে খুলে বুরবকের মতো চেয়ে রইল। আই বাপ, হাউসফুল না হলে ট্যাঙ্কি সাফ করায় কোন আহাম্মক। কিন্তু মুশকিল হলো মাগনের আজ কোনো পার্টনার নেই। কাল হোলি গেছে, আজ রবিবার। মর্দারা আজও সব ঢলাঢল জমি ধরে নিয়ে পড়ে আছে। এ বাত ঠিক যে মুর্দার কানে কানে টাকার কথা বললে মুর্দাও গা ঝাড়া দিয়ে উঠে পড়ে, কিন্তু মাতালরা তো মুর্দা নয়, আর তাদের উঠিয়েও কোনো লাভ নেই। টাকার লোভে কেউ হয়তো গার্দা সাফ করতে এসে ট্যাঙ্কির মধ্যে পড়ে গজব হয়ে যাবে। প্রথম ট্যাঙ্কিতে ময়লা, 2 নম্বরে জল, 3 নম্বরেও জল। 3 নম্বরে পয়লা বালতি মেরে গান্ধা জল তুলে ড্রেনে ঝপাং করে ফেলে মাগন আপন মনে বলে, আই বাপ, হাউসফুল। 40 টাকায় তো স্রিফ পাসিনা চলে যাবে। ফিন ভিটামিন উটামিন দিবে কন? বারান্দা থেকে দত্তবাবু দেখছেন, হেঁকে বললেন, কি বলছিস রে বেটা? মাগন ঝপাং করে দুসরা বালতি মেরে মুখ তুলে একগাল হেসে বলে, একটা বাংলার সাবুনের দাম দিবেন তো বড়বাবু, আর চায় পিনে কো পয়সা আউর হলির বকশিস। বেটা নাচ জামাই এলেন, এমন সাফ করে দিব বড়বাবু, একদম বেডরুম। বকবক করিস না, হাত চালা। বেলাভর তোর কাজ দেখতে দাঁড়িয়ে থাকবে কে? 3 নম্বর বালতি মেরে মাগুন বলে, গিয়ে আরাম করুন না, কুচ দেখতে হবে না, কাম পুরা করে পয়সা লিব। দত্তবাবু স্টেটমেন্টটা খুলে পড়তে গিয়ে দেখলেন প্লাস পাওয়ারের চশমাটা চোখে নেই। চেঁচিয়ে বললেন, মুনমুন, আমার পড়ার চশমাটা দিয়ে যেত। বলে কাগজের বড় হেডিংগুলো দেখতে লাগলেন। মন দিতে পারলেন না। 40 টাকার কাজ হচ্ছে সামনে। 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টা কাজ করে ব্যাটা 40 চাকনি ঝাঁক দিয়ে নিয়ে যাবে। রোজ একটা করে সেপটিক ট্যাঙ্ক যদি সাফ করে তবে মাসে কত রোজগার হয় ভাবতে গিয়ে ফোঁস করে একটা শ্বাস বেরিয়ে গেল। 1200 টাকা। দত্তবাবু খুব জোরে হেঁকে বললেন, জোরসে চালা, জোরসে। ট্যাঙ্কির ভিতর বক বক করছে জল, গহীন গান্ধা জল। ঝপাঝপ বালতি মারে মাগন আর বলে, চালাচ্ছে বাবা, বহুত গান্ধা বাবা, বহুত কাদো। 40 রুপিয়া সির্ফ পসিনে মে গিয়া বাবা। ভিটামিন দিবে কম। মুনমুন সাচ্ছে, সময় নেই। কদিন আগেও চুলের গুছির গোড়ায় একটা গার্ডার বেঁধে বেরিয়ে পড়তে পারত, আজকাল আর তার জো নেই। যাদবপুরের জল এত খারাপ যে গত 2 বছরেই চুল উঠে উঠে এই কটা হয়ে গেছে। এখন মাথায় হাত বোলালেও চুল উঠে আসে। একবার চিরুনি চালিয়ে আনলে উঠে আসা চুলের গোছা দিয়ে দড়ি পাকানো যায়। এখন বব করেছে, তবু চুলের পিছনে খাটতে কম হয় না। শুধু চুল, গায়ের রং মেটে হয়ে গেল। যে দেখে সেই বলে, ইস কি কালো হয়ে গেছিস। কতবার বলেছে বাবাকে, এবার যাদবপুর ছাড়ো। আর নয়, এরপর মাথায় টাক পড়বে, গায়ের রং হয়ে যাবে টেলিফোনের মতো। পাত্রপক্ষ দেখতে এলে ভুল করে বলে উঠবে হ্যালো। সময় নেই, শুধু শাড়িটা পরা বাকি। ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিবি লক্ষ্মীটি। বলতে গিয়ে সে হুশ করে চুনুর সামনে পিছু হয়ে উঠে হয়ে বসে পড়ে। চুনুর মুখ দেখে তার মন বোঝা যায় না। দীর্ঘদিন ধরে সে এইটা অভ্যাস করেছে। মুখে একটা ভালো মানুষই, আর বড় বড় চোখে ভাসানো দৃষ্টিতে সে চায় সব সময়। দিদিকে আসতে দেখেই চুনু একটা কাগজ লুকিয়ে ফেলল ফ্রকের ঘেরের নিচে। একক সঙ্গীত তোর ভালো লাগে? বাব্বা, 2.5 ঘন্টা ধরে একক গলায় গান শুনতে শুনতে মাথা ধরে যায় না? ইস, হুকগুলো সব চেপটে গেছে। লন্ড্রিতে দিয়েছিলি বুঝি ব্লাউজটা? আছড়ে কেচেছে, হুকের মাথাগুলো সব বসে গেছে। মুনমুন অধৈর্য হয়ে বলে, তাড়াতাড়ি কর না। করছি তো, হুকগুলো ঘরে ঢুকছে না যে। একটা সেফটি পিন দে, খুঁটে তুলি। মুনমুনের নতুন প্রেমিক এসে দাঁড়িয়ে থাকবে রবীন্দ্র সদনে। মুনমুন খুব ভালো জানে এও বেশি দিন টিকবে না। শেষ পর্যন্ত কে যে পাবে তাকে, তা কি এখনই বলা যায়? 17 বছর বয়সে কি করে বলবে আসল লোকটাকে? এখনও কতজন আছে, কত রোমাঞ্চ আছে, কত রহস্য ঘটনা। তবু এখনকার মতো এই প্রেমিকটিকেও সে উপেক্ষা করতে পারে না। সব সময় একটু দেরি করে যাওয়া ভালো, তা বলে বেশি দেরিও নয়। তাতে উৎকণ্ঠার বদলে বিরক্তি এসে যায়। মুনমুনের একটা হিসেব আছে, সে হিসেব মতো একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। সে এক ঝটকায় সরে এসে বলে, ছাড় তো, তোর কম্য নয়। বলে সে নিজে নিজে ড্রেসিং টেবিলের দিকে পিছু ফিরে হাত পিছনে ঘুরিয়ে টপাটপ হুক লাগিয়ে ফেলে। বলে, কোথায় হুক চেপটে গেছে? আমার হাতে লাগলো কি করে? মারবো থাপ্পড়। চুনু ভাষা চোখে চেয়ে থাকে ভালো মানুষের মতো, যেন জানে না হুক ঠিক ছিল। বলল, সুচিত্রার গান রোজ তো শুনছিস বাবা, রেডিওয়ে
গ্রামোফোনে, মাইকে, আর কত ডাল ভাত হয়ে গেছে। সুচিত্রা কখনো ডাল ভাত হয়ে যায় না, আর হলেই বা কি, তুই রোজ ভাত খাস না, খারাপ লাগে? ভাত না পেলে তো কুরুক্ষেত্র করিস। হঠাৎ কুকড়ে গিয়ে চুনু ফ্রক তুলে নাক চেপে ধরে রুদ্ধস্বরে বলে, এহ মা, কি গন্ধ আসছে! প্রচণ্ড সেন্ট মেখেছে মুনমুন, প্রথমে সে পায়নি, এখন পেল গন্ধটা। একটা ওয়াক তুলে দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা বন্ধ করে এসে করে নাকে আঁচল চাপা দিয়ে বলল, সেপটিক ট্যাঙ্ক খুলেছে, শিগগির জানালা বন্ধ কর। একটা দড়ি দিবেন বড়বাবু? আর পানি নিচা হয়ে গেল, বালতিতে দড়ি লাগাতে হবে। ওহ, দড়ির কথা আগে বলবি তো, দাঁড়া দেখি আছে কি না। মাগুন একগাল হেসে বলে, 12 আনা পয়সা দিন তো লিয়ে আসি। পয়সা দিলে পাওয়া যায় সে জানি, চালাকি করিস না, দেখছি দাঁড়া। দত্তবাবু চেঁচালেন, কোথায় গেলে গো? এ বেটা দড়ি চাইছে, আছে নাকি? লীলাময়ী রান্নাঘরে নেই। খুঁজতে গিয়ে দত্তবাবু দেখেন ফাঁকা রান্নাঘরে উনুনের উপর ডাল ফুটছে। ডালের ফেনা উঠলে উনুনের গায়ে পড়ে ছ্যাক ছ্যাক শব্দ উঠছে। দত্তবাবু ফিরে দাঁড়াতেই অন্যায়ের দৃশ্যটি দেখতে পেলেন। দত্তবাবু তার শ্বশুরমশাইকে বাবা বলে ডাকেন না বলে লীলাময়ীর বড় অভিমান। কিন্তু এ লোককে বাবা বলে ডাকা যায়? দত্তবাবু দেখতে পেলেন ভিতরে দুঘরের মাঝখানকার প্যাসেজে তার রোগা খুনখুনে বুড়ো শ্বশুরমশাই খুব গোপনে একটা গামছায় নাক ঝাড়ছেন। শ্বশুরমশাইয়ের ভয়ে দত্তবাবু তার পরিষ্কার গামছাখানা সবসময় লুকিয়ে রাখেন, কারণ শ্বশুরমশাইয়ের নিজের দুখানা গামছা থাকা সত্ত্বেও সে গামছায় তিনি নাক ঝাড়েন না বা পায়ের তলা মোছেন না। ও দুটো কাজের জন্য তিনি সবসময়ই অন্যের গামছা চুরি করেন, এখনও করছেন। আরও আছে, নিজের হাওয়াই চপ্পল থাকা সত্ত্বেও পায়খানায় যাওয়ার সময় শ্বশুরমশাই লুকিয়ে জামাইয়ের হাওয়াই দুটোর পায়ে দিয়ে যান। কার না রাগ হয়, কিন্তু মুখোমুখি চোটপাট করে কিছু বলাও যায় না, কুটুম মানুষ। দত্তবাবু প্যাসেজটার মধ্যে এগিয়ে বললেন, গামছাটা আপনি পেলেন কোথায়? বাবা ডাকেন না বলেই শ্বশুরমশাই দত্তবাবুকে কম খাতির করেন তা নয়, বরং বেশিই করেন। বাবা ডাকেন না বলেই খাতির করেন, খাতিরের চেয়েও বেশি ভয় পান। বুড়ো মানুষ ভয়ে হা করে আছেন। আড়ষ্ঠ হাতে জামাইয়ের গামছা সামলে নিয়ে বললেন, এইখানেই ছিল, সরিয়ে রাখছি। দেখো তোমার গামছায় যেন কেউ হাত না দেয়, কাউকে হাত দিতে দেবে না। আমিও সবাইকে বারণ করি, অধীপের গামছায় তোমরা কেউ। দত্তবাবু মুখটা কুঁচকে সরে এলেন। গামছাটা আজ আরেকবার কাচিয়ে নিতে হবে। সরে আসতে আসতে শুনতে পেলেন হ্যাক করে থুতু ফেলার শব্দ। পিছনে আর তাকালেন না, তাকালে আর সারাদিন জল খাওয়া হবে না। প্যাসেজেই জলের কুঁজো রাখা। শ্বশুরমশাই সারাদিন বাড়ির সর্বত্র থুতু ফেলছেন, সর্বত্র। লীলাময়ী নিঃশব্দে দাঁড়িয়ে আছেন বাইরের ঘরের দরজার পাশে, একটু গোপনীয়তার ভঙ্গি মাখানো তার শরীরে। গোপনীয়তাটা বাহুল্য মাত্র, বাইরের ঘর থেকে যে আসছে তার শোনবার জন্য কান পাততে হয় না। যতটা সুভদ্রাকে ততটা আর কোনো মেয়ে মানুষকে ঘেন্না করে না অধীপ। গুয়ের পোকাও কি এর চেয়ে ভালো নয়? সুভদ্রা খাটে বসে আছে, সামনের দিকে জোড়া পা ছড়ানো, পিছনে হাতে ভর, মুখ সাদা, চোখ জ্বলছে। বলল, ন্যাকা, জানো না? তুমি বলতে পারলে? কোনো ভদ্রলোকের মেয়ে বলতে পারে ও কথা? নিজেরা কি, লোকে শুনলে থুতু দিয়ে যাবে গায়ে। ভদ্রলোকের মেয়ে? আমি ভদ্রলোকের মেয়ে না তো কি, তোমার মতো ইতরের বাচ্চা? মেয়ে মানুষকে মারা ভালো নয় অধীপ জানে, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারে মারের মতো এমন নিরাময় আর কিছুতেই নেই। মারাই বোধহয় সবচেয়ে শান্তি। এক পা এগিয়ে সে শরীরে রিমঝিম রাগের নাচ শেষ কয়েক মুহূর্তের জন্য সহ্য করে প্রায় রুদ্ধস্বরে বলল, এই বজ্জাত মাগি, মুখ ঘষে দেব দেয়ালে। দাও না, দাও বলে চোখের পলকে উঠে আসে সুভদ্রা। একদম কাছে এসে চিতিয়ে দাঁড়িয়ে বলে, ছোট লোকের ইতরের গর্ভে যার জন্ম, তার কাছে আর কি আশা করব? মারো। অধীপ কথা বলতে পারে না, কাঁপে, স্ট্রোক হয়ে যাবে, ডিভোর্স। সুভদ্রা ধকধক করতে করতে বলে, ন্যাকা, জানো না তোমার শরীরে কিসের রক্ত? গোষ্ঠীশুদ্ধ বদমাইশ তোমরা, জানো না? তোমার ওই আদরের লেংড়ি বোন চুনু কেন আমাকে বিয়ের পরদিনই বলেছিল, এই বৌদি তুমি কেন আমার দাদার সঙ্গে শোবে? অধীপের এ কথাটা মাথায় ঢোকে, কিন্তু সুভদ্রাই কথাটা বলতে এটা যেন বিশ্বাস হয় না। তার সমস্ত বিশ্বাসের তুমি থেকে কে যেন তাকে তুলে ছুড়ে দেয় অন্য একটা হীনক্লীব জগতে। সে কাঁপতে কাঁপতে কষায়ের গলায় বলে, কেন বলেছিল? সুভদ্রা সে কথা সরাসরি জবাব না দিয়ে দিগ্বসনা আক্রোশে প্রায় নেচে উঠে বলে, সহ্য হবে কেন? আদরের দাদার সঙ্গে অন্য কেউ শোয়,
তাতে বুক জ্বলে যাবে না? ছি ছি, তোমরা লোকসমাজে মুখ দেখাও কি করে? অধীপ হঠাৎ পাথরের মতো শান্ত হয়ে গেল। খুন করার আগে যেমন মানুষ কখনো কখনো হয়। একটু বাদেই সুভদ্রা তার হাতে খুন হবে, সুতরাং সে নিশ্চিন্ত সিদ্ধান্তের পর ঠান্ডা গলাতেই বলল, তুমি নর্দমার পোকা। তা তো বলবেই, নিজেরাই কি না? শ্বশুর আমাকে ভালোবাসে বলে তোমার মা বলেনি? শ্বশুর বলেই কি, পুরুষ তো। যুবতী বউর সঙ্গে এত মাখামাখি কিসের? তুমিও বলনি শুভ, তুমি বাবার সঙ্গে অত মেলামেশা করো না, বলনি? বলেছে, ঠিক কথা। মায়ের কাছে শুনেও তারও একসময় বিশ্বাস হয়েছিল বাবার সঙ্গে সুভদ্রার অত স্নেহের সম্পর্কের মধ্যে কিছু একটা অসঙ্গতি আছে। বলেছে, কিন্তু মানুষের কি ভুল হয় না? সুভদ্রা ঝোড়ো দ্রুত বেগে বলে, সন্দেহ করনি নিজের বাবাকে? অমন মাতৃভক্তির কপালে ঝাঁটা। ডাইনি মুখে পোকা পড়ে মরবে, পচে গলে মরবে। ঠিক সেই সময়ে দুর্গন্ধটা আসে। বহুদিনকার জমানো মল, ময়লা, জলের প্রচণ্ড গ্যাস। ঘরটার বাতাস পলকে বিষিয়ে ওঠে, কিন্তু তারা দুজন গন্ধটাকে টেরই পায় না, কিংবা পেয়েও উপেক্ষা করতে পারে, কিংবা হয়তো তারা ঠিক এই মুহূর্তের দুর্গন্ধটাকেই উপভোগী করে। আশ্চর্যের বিষয়, অধীপ হাসল। অবশ্য এটা হাসি নয়। খুন করার আগে অভ্যস্ত খুনি কখনো কখনো এরকমই হাসে হয়তো। তারপরে সে চটটা মারল। সুভদ্রা যে 5 মাসের পোয়াতি তা মনেই রইল না। লক্ষ্যও করল না যে তার 2 বছরের ছেলে দৃশ্যটা দেখছে। চালা, জোরসে চালা, জলদি। হচ্ছে বাবা, হচ্ছে। পাম তো নেহি হে যে ভট ভট করে গার্দনা খিচে লিবে। 2 নম্বর ট্যাঙ্কিতে খপ করে বালতি মারে মাগুন। হাউসফুল। দত্তবাবু চেঁচিয়ে বলেন, এই বেটা, ময়লা ফেলার গর্ত করবি না? হ্যাঁ হ্যাঁ, গার্ত হবে, গার্ত ভি হবে। 1 বোতল শরাবের দাম দিবেন তো বড়বাবু? নালিতে ময়লা ফেলবি তো পয়সা কাটবো। নালি আটকালে বাড়িওয়ালা 5 কথা শোনাবে, খুব সাবধান। কই চিন্তা নেই বড়বাবু, কাম পুরা করে পয়সা লিব। প্লাস পাওয়ারের চশমাটা পরেও স্টেটসম্যানের খবরগুলো দেখতে পান না দত্তবাবু। পুরোটাই আবছা, অস্পষ্ট, হিজিবিজি এবং অর্থহীন। তবু মুখের সামনে কাগজটা ধরে রাখেন মুখোশের মতো। মুনমুনকে চিঠি দিয়েছিল বাড়িওয়ালার ছেলে মিলন। সেই চিঠি বাড়িওয়ালা রসিকবাবুর হাতে পৌঁছে দিয়েছিল দত্তবাবু। সেই থেকে গণ্ডগোল শুরু। রসিকবাবুর স্ত্রী উপরতলা থেকে পরিষ্কার শুনিয়ে দিলেন, এ হতেই পারে না। নষ্টমেটার পাল্লায় পড়ে মিলুও গোল্লায় যাচ্ছে, তুলে দাও। দত্তবাবুর কিছু বলার দরকার হয়নি। লীলাময়ী নিচতলা থেকে গোষ্ঠী উদ্ধার করলেন ওদের। কয়েকদিন দত্তবাবু বুকের প্যালপিটেশনের কষ্ট পেলেন খুব। তার খুব ইচ্ছে করে যে বাড়িওয়ালার যুবক ছেলে নেই তার বাড়িতে উঠে যান, কিন্তু ইচ্ছে তো আর পক্ষীরাজ নয়। 1 বছর আগেকার সেই ঘটনা থেকেই অশান্তি চলছে। রান্না করতে করতে মাঝখানে কলের জল বন্ধ হয়ে যায়, আঁচাতে গিয়ে বেসিনে জল পাওয়া যায় না। লীলাময়ী নিচে থেকে দাপিয়ে চেঁচান, আর দত্তবাবু ঝি বাসন মেজে কলতলায় ছাই ফেলে এলে ওপর থেকেও দাপানো আর চেঁচানোর শব্দ হয়। শ্বশুরমশাই বকের মতো পা ফেলে বাথরুমে যাচ্ছেন জল ঘাঁটতে। এ বাড়ির জল কষ্টের মূলে এই লোকটার অবদান বড় কম নয়। সারাদিন জল ঘাঁটছে লোকটা। হাঁপানি আছে, সর্দির ধাত আছে, সারা রাত কাশি আছে, আর সেই সঙ্গে জল ঘাটাও আছে। জল ঘাঁটুক, তাতে দত্তবাবুর আপত্তি নাই। তিনি শুধু শ্বশুরমশাইয়ের পায়ের চপ্পলটা লক্ষ্য করলেন। দত্তবাবুর চপ্পলের স্ট্র্যাপ নীল রঙের, শ্বশুরেরটা খয়েরি। খয়েরি দেখে দত্তবাবু নিশ্চিন্ত হয়ে আবার স্টেটসম্যানের মুখোশ পরলেন। পরার দরকার ছিল, কারণ লীলাময়ী আসছেন। মুখে একটা মুখ ছেঁড়া খাম দত্তবাবুর হাতে দিয়ে বললেন, এই সেই চিঠি। কিসের চিঠি? বৌমার বাক্স থেকে বোধহয় চুনু নিয়েছিল। কেন? অন্যায় করেছে নিয়ে, হয়তো লোভ সামলাতে পারেনি। এই নিয়েই অধীপের সঙ্গে ওই ঝগড়া। দত্তবাবু চিঠিটা হাতে নিয়ে বললেন, কবেকার চিঠি? বিয়ের আগে। অধীপ বৌমাকে যেসব চিঠি লিখত তারই একটা। কি দরকার ছিল পুরনো চিঠি জমিয়ে বুকে করে রাখবার? পুড়িয়ে ফেলা যেত না? ঘরে বয়সে ননদরা রয়েছে, কোলের ছেলেও বড় হচ্ছে। তুমি চিঠিটা পড়েছ? খুব দৃঢ় গলায় নয়, ঝংকার দিয়ে লীলাময়ী বললেন, পড়ব কেন? পড়নি? ওপর ওপর দেখেছি একটু। কি এমন কথা যার জন্য মাগির আঁতে ঘা পড়ল? ওহ,
এই দুর্গন্ধের মধ্যে বসে আছো কী করে? তুমি মানুষ না কি? কেন, ভালো না করারই বা কি? তুমিও দেখো না, বলে লীলাময়ী খাম থেকে চিঠিটা খুলে দত্তবাবুর হাতে দিয়ে বলে, পড়েই দেখো। বৌমা কি করছে? কাঁদছে ঘরে দরজা দিয়ে। তুমিও যাও। লীলাময়ী চলে গেলে দত্তবাবু চিঠিটা খোলেন। অশ্লীল, খুবই অশ্লীল চিঠিটা। মন থেকে আজ কেমন জোর পাচ্ছেন না? মনের জোরের জন্য খানিকটা নৈতিকতা দরকার। হ্যাঁ, মরালিটি। তা কি তার আছে? লীলাময়ী দুর্গন্ধের কথা বলে গেলেন, কিন্তু তিনি দুর্গন্ধ পাচ্ছিলেন না। ডাক্তারকে খবর দেয়া ছিল। সদর থেকে তার হাঁক শোনা গেল এইমাত্র। কই বৌমা, কোথায়? বাইরের বারান্দাটাই এখন বসার ঘর। অধীপের বিয়ের পরেই বাইরের ঘরটার দরকার হলো। তখন বারান্দাটা প্লাইউড দিয়ে ঘিরে সোফা সেট পাততে হলো। লীলাময়ী প্রমাদ গুনলেন, বৌমাকে দেখতে এসেছে। সর্বনাশ! তার বাঁ গালে অধীপের 5 আঙ্গুলের দাগ ফুটে আছে এখনও। তার উপর নাগাড়ে কাঁদছে। বাইরের লোকের সামনে বেরোবে না কিছুতেই। যদিও বা বেরোয় তো ডাক্তার সবই লক্ষ্য করবে। উঠে গিয়ে তিনি ঘোমটা টেনে বললেন, বসুন। বেশি বসবার সময় নেই, চেম্বারে রুগী বসে আছে। লীলাময়ী নিঃশব্দে গিয়ে দরজায় সামান্য শব্দ করে চাপা গলায় ডাকেন, বৌমা, বৌমা, ডাক্তারবাবু এসেছেন। দরজা খুলে দাও, ঠিকঠাক হয়ে নাও। সুভদ্রা 5 মাসের পোয়াতি। বড় ছেলে 2 পেরিয়েছে। সে হতে বড় কষ্ট গিয়েছিল। অধীপটাই ঘন ঘন ডাক্তার ডেকে চেক আপ করায়। কিন্তু অধীপটা রাগারাগি করে বেরিয়ে গেছে। অবস্থাটা সামাল দেবেন কিভাবে তা ভাবতে ভাবতে লীলাময়ী গিয়ে চায়ের জল চাপান। চৌধুরী পারিবারিক ডাক্তার, তার কাছে তেমন লজ্জা নেই। তবুও তো লজ্জা। আজকালকার বউয়েরাও ভারী নির্লজ্জ। কথায় কথায় পরপুরুষ ডাক্তারদের কাছে নিজেদের খুলে দেয়। ডাক্তাররা গোপন জায়গায় হাত দেয়, টিপ দিয়ে দেখে, অসভ্য সব প্রশ্ন করে। মা গো, লীলাময়ী মরে গেলেও পারবেন না। তাকে কয়েকবার লেডি ডাক্তাররা দেখেছিল, তাতেই কি লজ্জা? শচীলাল ডাক্তারের গন্ধ পেয়েছেন। থুতো ফেলার জন্য তার একটা টিনের কৌটো আছে, সেইটে গিয়ে গোপনে বেসিনে ধুচ্ছিলেন। জল ঘাটছেন টের পেলে মেয়ে আজকাল বড় বকে। ডাক্তারের সাড়া পেয়ে তাড়াতাড়ি কৌটো রেখে বাইরের বারান্দায় এসে বসেই বললেন, বুঝলেন ডাক্তারবাবু, গত 2 বছর যাবৎ আমার পেটের কোনো গোলমাল নেই। চৌধুরী হেসে বললেন, বাহ, খুব ভালো। যা খাই সব হজম হয়। ইটের মতো শক্ত পায়খানা। আপনি আমাকে রোজ সকালে 2টো করে মুরগির ডিম খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যান। সে আমি বুঝব ক্ষণ শ্বাসের কষ্টটা কেমন আছে। এটাই যে একটু কষ্ট দেয়, আর সব ভালো। লীলাময়ী চা নিয়ে এসে বাবাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে বলেন, তোমার আবার কি? শচীলাল একগাল হেসে চৌধুরীকে বলেন, বুঝলেন ডাক্তারবাবু, লীলা ভাবে আমি পেট খারাপের কথা লুকোই। কাল তাই প্যানের উপর পায়খানা করে ডেকে দেখালাম। বল না লীলা, ডাক্তারবাবুকে কেমন পায়খানা? চৌধুরী বলেন, আচ্ছা, দেখা যাবে। লীলাময়ীর মুখ ফেটে পড়ছে রাগে। চাপা গলায় শচীলালকে বলেন, এখন ঘরে যাও তো। চা করলি? তুমি এখন চা খাবে না, স্নান করোগে, একবারে ভাত দেব। চাল কুমড়ো পাতার পুর করবি না? লীলাময়ীর হাত পা নিষ্পিস করে গোপনে আবার এসে বৌমার ঘরের দরজা নাড়া দেন। শুনছ বৌমা? ঘরে ছেলেটা কাঁদছে অনেকক্ষণ ধরে। বাপ মায়ের রুদ্রমূর্তি দেখেই শুরু করেছিল, তারপর থেকেই ভেবাচ্ছে। সুভদ্রার কান্না থেমেছে। গম্ভীর গলায় বলল, ডাক্তার বিদায় করে দিন গে, আমি দেখাবো না। আর বিরক্ত করবেন না আমাকে। ভারী অসহায় বোধ করেন লীলাময়ী। কি করবেন? চৌধুরী এসেছেই যখন, রুগী দেখুন আর না দেখুক, ভিজিটের টাকা দিতেই হয়। কিন্তু অধীপ ভিজিটের টাকা রেখে যায়নি। ইসি ট্যাঙ্কি মেয়ে আর কুছ নেই বড়বাবু। নেই মানে? ইয়ার কি পেয়েছিস? ডান্ডা মার, মার ডান্ডা, দেখি কতখানি আছে। মাগন বলে, হাঁ হাঁ, দেখে লিন। ডান্ডা মারতেই সেটা ভচাক করে 2 হাত পুরো ময়লায় ডেবে গেল। ওই তো, এখনও অর্ধেক রয়ে গেছে। চালাকি করার আর জায়গা পাস না। 40 টাকা কি এমনি এমনি দেব? ডান্ডা তুলে ময়লার দাগ দেখে মাগন বলে, বাস এইটুকু তো সব ট্যাঙ্কিতেই থাকে। ট্যাঙ্কি কি কখনো পুরো সাফ হয় বড়বাবু? কিছু তো থেকেই যায়। ই তো সির্ফ বালু আছে। বক বক না করে কাজ করতো। হাঁ হাঁ, কাম করছে বড়বাবু।
2 নম্বর ট্যাঙ্কিতে জলের নিচে ময়লা এখনও থকথক করছে, শক্ত মাল। বালতি মারলে ডোবে না। পা গর্তে ঢুকিয়ে চেপে বালতি ডোবায় মাগুন। বলে, বহুত পরেশান বাবা। একটা পুরনো জামা দিবেন বড়বাবু? ট্যাঙ্কি বেডরুম বানিয়ে দিব। কিন্তু লীলাময়ী এলেনি। নাকে চাপা আঁচলের ফাঁক দিয়ে বললেন, চৌধুরী এসেছে, বৌমা ডাক্তার দেখাবে না বলছে, কিন্তু ভিজিটটা তো দিতেই হয়। অধীপ টাকা রেখে যায়নি। বিরক্ত দত্তবাবু বলেন, আমার ব্যাগ থেকে নিয়ে দিয়ে দাও গে। অধীপ এলে চেয়ে রেখো। চাইব, কিন্তু সে দেবে কেন? তার বউকে তো আর দেখেনি। সেই তো ডেকেছে, আমরা তো কল দিইনি। রেসপন্সিবিলিটি তার। লীলাময়ী নাকটা ছেড়ে একটু দম নিতে গিয়ে দুর্গন্ধে শিউরে উঠে হ্যাঁক শব্দ করে আবার নাকে চাপা দিয়ে বলেন, বলছি কি, ভিজিট যখন দিচ্ছি তখন আর মাগনা ছাড়ি কেন? প্রেশারটা দেখিয়ে নেই, বাবার বুকটাও পরীক্ষা করুক। তুমিও তো পরশুদিন মাথা ঘোরার কথা বলছিলে, দেখিয়ে নেবে নাকি? ঠিক এই সময় উপর থেকে রসিকবাবুর স্ত্রী চেঁচিয়ে উঠে বলেন, এই জমাদার, নর্দমায় ময়লা ফেলছে যে বড়, নালি আটকে যাচ্ছে না? মাগুন মুখ তুলে বলে, নালি টেনে দিব মা, কাম পুরা করে পয়সা লিব। কেন, গর্ত করতে কি হয়? বলা হয়নি তোমাকে গর্ত খুঁড়তে টাকা মাগনা আসে? হ্যাঁ হ্যাঁ, গড্ঢা ভি হবে। রসিকবাবুর স্ত্রী বেশ চেঁচিয়ে বলতে থাকেন, 6 মাস আগের ট্যাঙ্কি পরিষ্কার করানো হয়েছে, এর মধ্যেই যে কি করে ভরে যায় তা তো বুঝি না। কথাটা গায়ে না মাখলেও কিন্তু লীলাময়ী মাখলেন। শুনলে? দত্তবাবু স্টেটম্যানের মুখোশ পরে ফেলেন। লীলাময়ী মুখটা সিলিংয়ের দিকে তুলে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। ময়লাকে শুধু আমাদের একার? ওপরতলায় বুঝি সব দেবতারা থাকেন, তারা কেউ হাগেন মতেন না? আর জমাদের টাকার অর্ধেক তো আমাদেরও দিতে হবে। মাগনা কাজ হচ্ছে নাকি? রসিকবাবুর স্ত্রী নাগাড়ে চালিয়ে যাচ্ছেন। সব কথা বোঝা যায় না, শুধু স্পষ্ট করে শুনিয়ে বললেন, ওই তো ছেলে ধরতে বিবি বেরিয়ে গেলেন, আর দোষ হলো কি না আমার মিলনের। গোষ্ঠীশুদ্ধ তেড়ে এসেছিলেন ঝগড়া করতে। বলি, মেয়ে কোথায় যায়, কার সঙ্গে কীরকম ঢলাঢলি করে, তার খবর রাখছে কে? সে বেলা তো চোখে তুলসী পাতা এঁটে থাকা হয়। লীলাময়ী এখন আর দুর্গন্ধটা পাচ্ছেন না। নাকের কাপড় এখন খসে গেছে। বড় বড় চোখে লীলাময়ীর স্বামীর দিকে তাকান, মুখে কথা নেই। দত্তবাবু এমন মুখের ভাবখানা করেন যেন তার মেয়ে বা তার পরিবার নিয়ে কথা হচ্ছে না, এ যেন অন্য কারো কথা। প্রচণ্ড জিদবশত তিনি কাগজে দক্ষিণ আফ্রিকার বর্ণদাঙ্গার খবর পড়তে থাকেন। এক বর্ণ বুঝতে পারেন না। একবার ভাবলেন ডাক্তার চৌধুরীকে প্রেশারটা দেখিয়ে দেবেন। চুনুর একটা পা শুকনো কাঠি, একটা হাতও কমজোরি, বড় কষ্ট তার হাঁটা চলার। যে তাকে দেখে সেই দুঃখ পায়, আর অন্যের এই দুঃখবোধটা খুব ভালো কাজে লাগাতে শিখে গেছে চুনু। জানালার কাছে একটা সাইকেল থেমে আছে, সাইকেলের ওপর শিবাজি। ডলিকে আমি নিজের চোখে দেখেছি পাম্প ছাড়তে, চুনু খুব ভালো মানুষের মতো বলে। কিন্তু আমার পেছনের চাকাটা এত লিক বেরোলো। লিক? তবে কি সেফটি পিন ফুটিয়ে দিয়েছিল? তুমি তখন মান্তদের বাড়িতে ক্যারাম খেলছিলে না? ক্যারাম? মিথ্যে কথা বলো না। শিবাজি হেসে বললে, খেলছিলাম। তুমি ডলিকে বলেছ? না মাইরি, কালির দিব্যি। তবে বলল কে? ডলি জানলে কি করে? বলবো সত্যি কথা একটা, কিছু মনে করবে না তো? বলো না। মান্ত। ঠিক মান্ত বলেছে। মান্ত আজকাল ইউনিভার্সিটির ঝিলে গিয়ে কার সঙ্গে বসে থাকে জানো? তপন, সেই বদমাসটা। গেলবারও আমার হাতে মার খেয়েছিল। এই তোমার বাবা। বলেই শিবাজি জানালার নিচে ডুব দেয়। পরক্ষণেই তার সাইকেলের ঘণ্টি দূরের রাস্তার দমকলের মতো ঘন ঘন রিং 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 বাজতে থাকে। চুনু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার মুখে কোনো অপরাধ বোধ নেই। বৌদির চিঠি চুরির জন্য মা তাকে বকেনি, আসলে বকতে সাহস পায়নি, বাবাও পাবে না। দত্তবাবুও জানেন চুনুকে শাসন করার ক্ষমতা তার নেই, কাউকেই শাসন করার ক্ষমতা নেই। এবাড়ির কেউই তার কথা শোনে না। এই চিঠিটা চুরি করেছিস? ঠান্ডা গলায় চুনু বলে, বেশ করেছি, 100 বার করব। এই মেয়ের জন্যই দত্তবাবু আর লীলাময়ী গত 5 বছর এক বিছানায় শুতে পারেনি। চুনু তখন থেকে তার মাকে প্রায়ই বলতো, লজ্জা করে না তোমাদের বুড়ো বুড়ি একসঙ্গে শোও? কেন শোবে?
কি লজ্জা! সেই লজ্জায় লীলাময়ী দত্তবাবুকে বলেছিলেন, মেয়ে যখন চায় না তখন থাক না হয়। দত্তবাবু গম্ভীর হয়েছিলেন, কিছু বলেননি। লীলাময়ী আবার নিজে থেকে বলেন, ও তো জানে ওর শখ আহ্লাদ মিটবে না, তাই বোধহয় হিংসে হবে। কিন্তু সেই আক্রোশটা দত্তবাবুর যায়নি এখনও। দাঁতে দাঁতে পিষে বললেন, কি বললি? তার চেহারাটা কেমন দেখালো কে জানে, হয়তো খুবই ভয়ঙ্কর। দত্তবাবু ধীরে ধীরে এগিয়ে গেলেন। ভয় পায় না, তবে এখন পেল। পেছনে হাত দিয়ে জানালার গ্রিল চেপে ধরে তবু তেড়া ঘাড়ে চুনু বললে, গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তেজ দেখাতে এলেন? মুরদ জানা আছে। কই, বৌদিকে তো চোখ রাঙাতে পারো না যখন মাকে যা তা বলে মুখের ওপর। তোমার উইকনেস জানি, বেশি তেজ দেখাতে এলে সবাইকে চেঁচিয়ে বলবো। দত্তবাবু অবশ হয়ে যান, ঘেমে যান মুহূর্তের মধ্যে। মারবেন বলে হাত তুলেও ছিলেন, সেই হাত সজোরে নেমে ঝুলে পড়ল ফাঁসির মরার মতো। আস্তে আস্তে ফিরে এসে স্টেটসম্যানের মুখোশ পরলেন। এই সেদিন অধীপ যখন বিয়ে করবে বলে মাকে গিয়ে ধরেছিল, সেদিন লীলাময়ীর কাছে সব শুনে কি রাগটাই না করেছিলেন তিনি। ছেলে তখন সদ্য চাকরিতে ঢুকেছে, ঢুকেই বিয়ে। পার্মানেন্ট মাইনে একটু ভদ্রগোছের হোক, নইলে তো হ্যাপা সামলাতে হবে বাপকেই। কিন্তু দত্তবাবুর ইচ্ছে কিছুই তো হয় না এ বাড়িতে, যার যা ইচ্ছে তাই করে। অধীপেরও বিয়ে হলো। নতুন বউকে দেখে ভারী মুগ্ধ হয়ে গেলেন দত্তবাবু। বহুকাল এমন মিষ্টি মুখ দেখেননি। বউ ভাতের পরদিনই মাথাখানা বুকে টেনে বলেছিলেন, এখন তুমিই সংসারের কর্ত্রী। আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলেন। কথাটা বলা ঠিক হয়নি। সেই থেকে সংসারে অশান্তির সূত্রপাত। মনের মধ্যে পাপ আছে কি কে জানে বাবা, কে জানে। তবে পাপের চেয়েও লজ্জা অনেক বেশি। শ্বশুরমশাই কি যেন একটা পিছনে লুকিয়ে নিয়ে চুপিসারে বাথরুমের দিকে যাচ্ছেন। উকি মারলেন দত্তবাবু, দেখলেন তার নীল স্ট্র্যাপের হাওয়াই চপ্পল। লীলাময়ী দুটো প্রেশারের বড়ি একসঙ্গে খেলেন। বেড়েছে। একটা ছিটকিনি খোলার আওয়াজ পেয়েছিলেন যেন একটু আগে। মনের ভুলও হতে পারে, তবে কান খাড়া রাখছেন। শচীলাল স্নান সেরে এসে নিজেই আসন পেতে জল, থালা, নুন নিয়ে বসে পড়েছেন ভেতরের বারান্দায়। ডাকছেন, লীলা, দিবি নাকি? ঠিক এই মুহূর্তে লীলাময়ীর রাগ হলো না। কদিন আগেও শচীলাল জামাইয়ের সঙ্গে ছাড়া খেতেন না। ভদ্রতাবোধ বরাবরই প্রবল, ইদানিং এই সব হচ্ছে। লীলাময়ী বললেন, বসে থাকো একটু, যাচ্ছি। শচীলাল বসে থাকেন। দুর্গন্ধ পাচ্ছেন ঠিকই, গা করছেন না। বড় মেয়ে হিরণময়ী বলেছে নিয়ে যাবে শিগগিরই। হিরণময়ীর অবস্থা ভালো, দুবেলা মাছ হয়, মাঝে মাঝে পোলোয়া। কতকাল পোলোয়া খান না শচীলাল? লীলাময়ী টের পান। সুভদ্রা দরজা খুলল। প্যাসেজ দিয়ে নাতিটার পায়ের আওয়াজ ধেয়ে আসছে। কচি গলায় ডাক এলো, ঠানু, ও ঠানু, আমরা যাচ্ছি। সুভদ্রা গর্জায়, এই খবরদার যাবি না, গলা টিপে মেরে ফেলবো তাহলে। ছেলেটা ফিরে যায়, একটু কাঁদে কি। লীলাময়ী উকি মেরে দেখেন প্যাসেজ দিয়ে বাথরুমের দিকে গেল সুভদ্রা। ছেলের নড়া শক্ত হাতে ধরা, সাজগোজ সব হয়ে গেছে। যাওয়ার জায়গা বলতে বাপের বাড়ি, তা যাক, বাড়িটা জুড়োবে। লীলা দিবি, শচীলাল ডাকেন। এবার রাগেন লীলাময়ী, চাপা গর্জনে বলে, বড়দিরও আক্কেল দেখছি। কবে থেকে বাবাকে নিয়ে যাওয়ার কথা? সব যে যার স্বার্থ দেখছে। এই বুড়োর হ্যাপা যত আমাকেই সামলাতে হবে বরাবর। শরীর আমার 12 মাস খারাপ থাকে। স্বার্থপর, সব স্বার্থপর। দ্রুত পায়ে বারান্দায় গিয়ে তিনি শচীলালের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন, কেন তোমার গুণধর ছেলে বাবাকে নিয়ে কদিন রাখতে পারে না? নাকি তাতে বইয়ের মাথা ধরার ব্যায়ামও বাড়বে? উঠোনে কোমর পর্যন্ত গর্ত খুঁড়ে ফেলেছে মাগন, ঘামে জবজব করছে। পায়ে কাচের টুকরো ফুটেছে একটা, সেই নখে টেনে তুলে ফেলল। কাটা জায়গাটা হাত দিয়ে ঘষে রক্ত লেপটে দিল। কিরে, দিন কাবার করবি নাকি? হচ্ছে বাবা, হচ্ছে। মাগল গর্ত থেকে উঠে এসে 1 নম্বর ট্যাঙ্কিতে বালতি নামিয়ে বলে, আভি দেখেলিন, সব সাফা। রসিকবাবুর স্ত্রী ওপর থেকে এবং দত্তবাবু নিচ থেকে একসঙ্গে চেঁচিয়ে ওঠেন, অনেক ময়লা রয়েছে এখনও। মাগন হাসে, বলে, ময়লা তো আছে মালিক, কিন্তু উ তো সব সুখা মাল আছে।
মালটা শক্ত হয়ে গেছে বড়বাবু, উঠবে নাহি। নাম বেটা ট্যাঙ্কে, নেমে কোদাল মেরে ছেঁচে তোল। টাকা কি গাছে ফলে? हाँ हाँ, बात तो ठीक আছে বড়বাবু, লেকিন 5 রুপয়া বকশিস দিয়ে দিবেন। 40 টাকার তো পাসিনা চলিয়া যাচ্ছে, ভিটামিন দিবে কন? মাগন ট্যাঙ্কে নামে। গার্দা সব পাথরের মতো বসে গেছে, থকথক করছে পোকা। জল বহুত গান্দা। কোদালে ময়লা চাঁচতে চাঁচতে মাগন আপন মনে বলে, কাম পুরা করে পয়সা লিব মালিক। বহুত গার্দা বাবা, বহুত গান্ধা। সব গদ্দা সাপ থোড়াই হবে বাবা, গদ্দা কুছ জরুর থেকে যাবে মালিক। সব গদ্দা কখনো সাফা হয় না।